আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো কি করে আমরা ইংরেজি বাক্যগুলো তৈরি করতে পারি। বাংলা বাক্য দেখে কিভাবে আমরা টেন্স অনুযায়ী বাক্যগুলো তৈরি করতে পারি। যেমন আমরা যদি আজকে শুরু করি তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পারি গঠন অনুসারে বাক্য কীরকম হয়। গঠন অনুসারে বাক্য বা বাক্যের কাঠামো। তাহলে এটা যদি হয় তোমার বাংলা বাক্য, এটা বাংলা বাক্য। বাংলা বাক্যে সাধারণত প্রথমে থাকে কর্তা, প্রথমে কর্তা, তারপর কর্ম, তারপরে আসো তুমি ক্রিয়া। অর্থাৎ সাধারণত ক্রিয়াপদটি সবসময় বাক্যের শেষে থাকে। আর যখনই আমরা এটাকে ইংরেজি বাক্যে রূপান্তর করি, ইংরেজি বাক্যের গঠন প্রণালীটা সাধারণত প্রথমে থাকে কর্তা, কর্তার পর তোমাকে দিতে হবে ক্রিয়া, কর্তার পরে আসে ক্রিয়া, তারপরে যাবে কর্ম। তাহলে তোমাকে যে বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, যখনই আমরা বাংলা বাক্যগুলো দেখব, বাংলা বাক্যে প্রথমে থাকবে কর্তা, তারপরে কর্ম, এরপরে ক্রিয়া। আর যখনই সেটা আমরা ইংরেজি গঠন অনুসারে বাক্য তৈরি করব, তখন আমরা প্রথমে লিখব কর্তা, তারপর ক্রিয়া, তারপরে কর্ম। তাহলে আমরা জানি কর্তা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর ক্রিয়াটা হচ্ছে তোমার ভার্ব। আর এইখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে প্রথমে আসছে সাবজেক্ট, তারপরে আসছে ভার্ব, এরপরে আসছে তোমার অবজেক্ট। এখন যদি তুমি এটাকে আমরা যদি কর্তাকে 1, কর্ম 2 এবং ভার্ব ক্রিয়া এটারে 3 লিখি, তাহলে আমরা সাজিয়ে লিখলে 1 2 3 123। আর যখনই দেখো এখানে আমরা এটারে ইংরেজি করেছি, ইংরেজি করতে গিয়ে প্রথমেই 1, এই 1 এর স্থানে আছে, তারপরে চলে এসেছে তোমার 3, তারপরে বসে 2, তাহলে হবে 1 3 2 132। অর্থাৎ ইংরেজি বাক্য, বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের পার্থক্যটা হচ্ছে যখনই আমরা বাংলা বাক্যটাকে গঠন করি তখনই কর্তা কর্ম ক্রিয়া, আর যখন ইংরেজি বাক্য গঠন করি তখন এসে কর্তা ক্রিয়া এবং কর্ম। এক্ষেত্রে যদি আমরা একটা বাক্য তৈরি করি, যেমন করিম বই পড়ে, এখানে করিম বই পড়ে। এক্ষেত্রে দেখো এখানে করিম, করিম হচ্ছে সাবজেক্ট, আর বই এবং পড়ে, পড়েটা হচ্ছে আমাদের ভার্ব, আর বইটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই হচ্ছে আমাদের বাংলা বাক্যের অবস্থা। তো এই বাংলা বাক্যটাকে যদি আমরা ইংরেজি বাক্যে রূপান্তর করি বা ট্রান্সলেট করি, তখন আমরা এই ক্ষেত্রে কী লিখব? তাহলে প্রথমে আমরা এখানে দেখো এই 1 এবং এখানে ছিল 1, তাহলে প্রথমে সাবজেক্ট করিম, করিমের ইংরেজি করবে তুমি, তাহলে প্রথমে লিখবে করিম, এরপরে আছে পড়ে, ভার্ব নিয়ে আসতে হবে। করিম পড়া ইংরেজি হচ্ছে রিড, যেহেতু করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লিখব রিডস। করিম রিডস কি পড়ে? বই। করিম রিডস এ বুক। এরকমভাবে যে কোনো বাক্য আসবে, সাধারণত সিম্পল বাক্যগুলো তুমি এইভাবে একের পর এক তোমরা কি করে দেবে? ট্রান্সলেট করবে। প্রথমে কর্তা কর্মক্রিয়া, এখানে আমরা আবার যদি আরেকটা লিখি, সে নদীতে মাছ ধরে, সে নদীতে মাছ ধরে। তুমি এটারে সাজাও 1 2 3 4, এভাবে যদি তুমি সাজাও, তারপরে তুমি এটারে ওই উপরে সূত্র মতে নিয়ে আসো, তাহলে প্রথমে হবে 1 নম্বরটার ইংরেজি, তাহলে 1 নম্বর ইংরেজি হচ্ছে হি, তারপরে আসবে তোমার 4, অর্থাৎ সবার লাস্টেরটা কেচ, CATCHS, ক্যাচেস। এ ক্যাচেস কি ধরে? উল্টা দিকে আসো, মাছ ফিশ, এ ক্যাচেস ফিশ কোথায় ধরে? নদীতে, ইন দ্য রিভার, ইন দ্য রিভার। মূল বিষয়টা হচ্ছে আমাদের হি এবং রিভার, ফিশ এবং ক্যাচ। এখানে ছিল 1 2 3 4। আর যখনই তোমরা এটারে এই বাংলা বাক্যটাকে ইংরেজি করতে যাবে, তখন সেখানে তুমি প্রথমে 1 নম্বরটার ইংরেজি করবে, তারপর তুমি 4 নম্বরটার ইংলিশ করবে, তারপরে তুমি 3 নম্বরে যাও,
তারপরে তুমি আসো 2 নম্বরে। এখানে মূল বিষয়টা হচ্ছে সাধারণত বাংলা বাক্য যখনই আসে, তো বাংলা বাক্যের ক্ষেত্রে সবসময় ক্রিয়া সবার শেষে থাকে, আর ইংরেজি বাক্যটা আমরা যখন করব তখন সেই ক্ষেত্রে সবসময় সাবজেক্টের পরে আমাদের ভার বসাইতে হবে। তাহলে এই যে আজকের যে অংশটা আমরা এখানে লিখেছি, এটা মোটামুটিভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা অংশ এখানে দেখো, আমরা এটারে এইভাবে যদি রেখে দেই, এখন হচ্ছে আমরা খুঁজতে পারি, অনেক সময় আমরা বুঝতে পারি না সাবজেক্ট, তারপরে আসে আমাদের ভার্ব, এরপরে থাকে আমাদের অবজেক্ট। এখন প্রশ্নটা হচ্ছে আমরা সাবজেক্ট কাকে নির্ণয় করব, ভার্ব কাকে নির্ণয় করব এবং অবজেক্টটা কি, এটা আমরা কেমনে বুঝব। তো সাবজেক্ট শব্দের সাধারণ অর্থ হচ্ছে কর্তা। কর্তা মানে কর্তা, যিনি কোনো কিছু করেন, বাক্যে যে কোনো কিছু করেন তিনি হচ্ছে কর্তা। আর ভার্ব হচ্ছে তোমার ক্রিয়া, আর অবজেক্টটা হচ্ছে তোমার কর্ম। এখন আমরা কর্তা কিভাবে চিনব এবং ক্রিয়া কিভাবে চিনব এবং কর্ম কিভাবে চিনব। তো সাধারণত বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্বের আগে অথবা মূল ভার্বের আগে যতটুকু অংশ থাকে, এই পুরো অংশটাকে তুমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবে। সাধারণত বাক্যের শুরুতে, একটা হচ্ছে কথা হচ্ছে বাক্যের শুরুতে, সাহায্যকারী ভার্বের আগে, মূল ভার্বের আগে, এই 3টা পজিশনে যে শব্দটা থাকে সেটাই হচ্ছে সাবজেক্ট। সাধারণত এই 3টা পজিশনে পাওয়া যায়। যেমন আমরা যদি একটা বাক্য তৈরি করি, হি ইজ গোয়িং টু ঢাকা। এখানে দেখো প্রথম শর্ত যেটা ছিল সাধারণত বাক্যের শুরুতে, তাহলে বাক্যের শুরুতে আমরা যাকে পেয়েছি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আবার আমরা বলছি সাহায্যকারী ভার্বের আগে, এটা হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব, তাহলে তার আগে যে শব্দটা আছে এই শব্দটাই হচ্ছে আমাদের কি, সাবজেক্ট। আবার যদি আমরা এখানে 3 নম্বর শর্তে বলা হচ্ছে মূল ভার্বের আগে, তাহলে মূল ভার্বের আগে যদি হয় আমরা এরকম লিখি, হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। তা হচ্ছে এই ওয়েন্টটা হচ্ছে মূল ভার্ব, তার আগের যে শব্দটা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন হচ্ছে ভার্ব কোথায় বসবে, ভার্বটা আমরা কেমনে পাবো, কিভাবে চিনতে পারবো। তাহলে ভার্ব সাধারণত কোথায় বসে, ঠিক একটু বিপরীত অবস্থানে যদি আমরা যাই তাহলে আমরা দেখব সাহায্যকারী ভার্বের পরে অথবা সাবজেক্টের পরে। সাহায্যকারী ভার্বের পরে অথবা সাবজেক্টের পরে যে শব্দটা থাকে সাধারণত সেটাই হচ্ছে আমাদের ভার্ব বা ক্রিয়া। এইটুক পাওয়ার পরে বাকি যে অংশটুকু, ভার্ব পাওয়ার পরে বাকি যে অংশটুকু আমরা পাবো, এই সবটা অংশকে আমরা অবজেক্ট হিসাবে চিহ্নিত করতে পারবো। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এই অবজেক্ট চেনার জন্য আরো সহজ হচ্ছে কর্তাকে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে তাই হচ্ছে অবজেক্ট বা কর্ম, একদম সহজ। তাহলে কথাটা কি হচ্ছে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে সে যে উত্তরটা দিবে তোমাকে, সেই উত্তরটাই হচ্ছে কি তোমার
অবজেক্ট বা কর্ম। যেমন রিমা রাইটস এ লেটার। রিমা রাইটস এ লেটার, রিমা একটি চিঠি লেখে। এখন এই রিমা হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। এখন যদি তুমি এটা প্রমাণ করো তাহলে তোমাকে কিভাবে প্রমাণ করতে হবে? তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি এবং সে যে উত্তর দেবে সেই অংশটাই হচ্ছে আমাদের অবজেক্ট বা কর্ম। যেমন লেখে, কি লেখে, যদি আমরা প্রশ্ন করি কি লেখে, তাহলে সে উত্তর দেবে চিঠি লেখে। সুতরাং এই চিঠি, একটি চিঠি বা চিঠি, এই শব্দটাই হচ্ছে অবজেক্ট বা ক্রিয়া। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ।